হ্যালো রানার্স, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই চ্যানেল ইংলিশ আহলিক। তো আর্টিকেল সিরিজটা এখনো কন্টিনিউ করব। আজকে আমরা ক্লাস 3 নিয়ে চলে এসেছি। কিসের উপর? ইউজেস অফ দা ডেফিনিট আর্টিকেলের উপর। ডেফিনিট আর্টিকেলের উপর আগের দুটো ক্লাস খুবই সহজ ছিল, আজকের ক্লাসটা একটু বুঝতে হবে। তাই আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, অনেক কিছু শিখতে পারবে। যেমন আজ আমি তোমাদেরকে ইউজেস অফ দা, দায়ের সমস্ত ব্যবহার শেখাবো। দায়ের ক্ষেত্রে অনেক ব্যতিক্রম ফলো করে, যেগুলো এ আর এন ফলো করে না। ওকে, তাহলে অনেকগুলো কনসেপ্টের সাহায্যে শেখাবো। তো ভালো করে ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখো এবং শেখো কনসেপ্ট। তাহলে কনসেপ্ট 1, নির্দিষ্ট করে বোঝালে। তাহলে আগের দিনে আমি বলে দিয়েছিলাম যে দ্য আর্টিকেলকে আমরা নির্দিষ্ট ক্ষেত্রে ইউজ করি। কোনো জিনিস যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন সেক্ষেত্রে আমি দায়ের ইউজ করব। দেখো, আই বট এ পেন, পেনের আগে এ বসেছে, আবার এখানেও পেনের আগে দা বসেছে। কি করে হলো? আমরা এর ক্লাসে শিখেছিলাম যে কোনো অনির্দিষ্ট করে বোঝালে তার আগে এ বসে বা এন বসে। তাহলে এখানে পেনের আগে দা কি করে হলো? পেন দেখে আমি কি করে বুঝবো কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট? কিন্তু সেন্টেন্সটা পড়ো। আই বট এ পেন ইয়েস্টারডে, আমি একটা পেন কিনেছিলাম গতকাল। তাহলে আমি গতকাল একটা পেন কিনেছিলাম, এক্ষেত্রে কোন পেন সেটা নির্দিষ্ট নয়। একটা পেন দোকান থেকে আমি কিনেছি, অনেকগুলো পেনের মধ্যে একটা পেন, তো সেটা আমার কাছে নির্দিষ্ট নয়। কিন্তু ওই পেনটাকে যখন আমি ডেসক্রাইব করছি, দ্য পেন ওয়াজ ভেরি কস্টলি, তার মানে কি হলো এখানে? যখন পেনটা কিনেছিলাম তখন অনির্দিষ্ট ছিল, যখন কেনা হয়ে গেল মানে আমার হয়ে গেল পেনটা। এখন আমার যখন হয়ে গেল তখন জিনিসটা কি হয়েছে? তখন আমি কাউকে ডেসক্রাইব করছি, জানিস আমি একটা পেন কিনেছিলাম, পেনটা খুব দামি, তাহলে কস্টলি। তাহলে কোন পেনের কথা বলা হচ্ছে? এক্স্যাক্টলি যে পেনটা আমি কাল কিনেছিলাম। মানে এবারে পেনটা আমার কাছে নির্দিষ্ট হয়ে গেল, তাই এখানে দায়ের ইউজ হয়েছে। তাই সেন্টেন্সকে পড়ে পড়ে অ্যান্সার করার চেষ্টা করবে। পরীক্ষার হলে আসলে এরকম ভাবেই তোমাদেরকে কোশ্চেন দেবে, ডাইরেক্ট ওই ক্লাস 6-7 এর মতো ডাইরেক্ট কোনো ওয়ার্ডের আগে এ বা অ্যান বসে সেরকম দেবে না, এরকম ভাবে সেন্টেন্স দেবে। তাই পড়বে ভালো করে, যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তার আমি তার আগে দা বসাবো, নির্দিষ্ট করে বোঝালেই তার আগে দা বসবে। তাই একদম ভালো করে প্রথমে ব্যাপারটাকে পড়বো, তারপরে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে হতে পারে। ধরো আমি একটা এক্সাম্পল বলি, আই বট অ্যান অ্যাপেল ইয়েস্টারডে, দ্য অ্যাপেল ওয়াজ ভেরি ডিলিশিয়াস। তাহলে দ্য অ্যাপেল ওয়াজ ভেরি টেস্টি, তাহলে আমি একটা অ্যাপেল কিনেছিলাম। তাহলে যতক্ষণ কিনিনি ততক্ষণ অনির্দিষ্ট ছিল, যেই কিনা হয়ে গেল সেটা নির্দিষ্ট হয়ে গেল আমার কাছে। এবং সেই অ্যাপেলটা নিয়ে যখন আমি ডেসক্রাইব করছি তখন কমপ্লিটলি নির্দিষ্ট, এবং তার আগে আমি দায়ের ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তাহলে এটা সেই সব ক্ষেত্রে হতে পারে, মানুষের ক্ষেত্রে হতে পারে, আহ যে কোনো ক্ষেত্রেই হতে পারে যদি সেটা নির্দিষ্ট। ওকে, তাই এটা ছিল আমাদের কনসেপ্ট 1। কনসেপ্ট 2 কি? রিপ্রেজেন্টেটিভ ক্লাস। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। কি রিপ্রেজেন্টেটিভ ক্লাস মানে? কি, যখন সাধারণত কোন একটা দিয়ে পুরো শ্রেণীকে বোঝানো হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। দ্য ডগ, দেখো ডগের আগে দা বসেছে, ডগ মানে কোন কুকুর আমি কি করে জানবো? তাহলে তো আমার এখানে এ বা এন বসানো উচিত ছিল, কিন্তু দা বসছে কেন? তার কারণ হলো যে এখানে ডগকে কোনো একটা কুকুরকে বোঝাচ্ছে না, বরং পুরো কুকুর প্রজাতিটাকে বোঝানো হচ্ছে। ডগ ইজ এ ফেথফুল এনিমাল, বিশ্বস্ত প্রাণী। কুকুর হয় একটি বিশ্বস্ত প্রাণী, তার মানে একটা কুকুরকে থোড়ি বোঝাচ্ছে, পুরো কুকুর প্রজাতিকে বোঝানো হচ্ছে। তার মানে এটা একটা রিপ্রেজেন্টেটিভ ক্লাসকে রিপ্রেজেন্ট করছে। সেই জন্য যেহেতু একটা কুকুর, একটা ওয়ার্ড পুরো একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, তাই একে রিপ্রেজেন্টেটিভ ক্লাসও বলা হয়। তো রিপ্রেজেন্টেটিভ ক্লাস বোঝালে আমরা তার আগে দায়ের ব্যবহার করতে পারি। একটা কুকুরের ক্ষেত্রে নয়, পুরো কুকুরকে বোঝাচ্ছে। দা স্টুডেন্ট মাস্ট বি হার্ড ওয়ার্কিং, একটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে না, সমস্ত স্টুডেন্টসদেরকে বলা হচ্ছে যে যেন তারা হার্ড ওয়ার্কিং হয়। তো এখানে সমস্ত স্টুডেন্টস, একটা ওয়ার্ড একটা স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টসদেরকে রিপ্রেজেন্ট করছে, তাই এটাও রিপ্রেজেন্টেটিভ ক্লাসের মধ্যে পড়ছে। দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, তাহলে এখানে রিচ মানে সমস্ত ধনী ব্যক্তিদের একসঙ্গে বোঝানো হচ্ছে, তাহলে তার আগে আমি দায়ের ব্যবহার করতে পারি, কারণ এটা রিপ্রেজেন্টেটিভ ক্লাস। এখানে পোর মানে সমস্ত গরিব দুঃখী
ব্যক্তিদের বোঝানো হচ্ছে, দাদের আগে আমি দ্যার ব্যবহার করতে পারি। এটা ছিল রিপ্রেজেন্টেটিভ ক্লাসের এক্সাম্পল। নাম্বার 3, দা প্লাস প্লুরাল নাউন। আমি তো আগের দিন বললাম যে নাউনটাকে কাউন্টেবল হতে হবে আর সিঙ্গুলার হতে হবে, তাহলে এখানে প্লুরাল নাউন কেন হচ্ছে? হয়, দায়ের ক্ষেত্রে অনেক এক্সেপশন থাকবে, এ বা এন এর ক্ষেত্রে না, দায়ের ক্ষেত্রে থাকবে। দায়ের পর প্লুরাল নাউন ইউজ যদি থাকে, যেমন ন্যাশনালিটি, ডাইনেস্টি এবং ফ্যামিলি, এই ওয়ার্ডের ক্ষেত্রে যখন হবে তখন আমরা সেটাকে প্লুরাল নাউন ইউজ করবো এবং তাদের আগে দায় ইউজ করতেই পারি আমরা। দ্য ইন্ডিয়ানস আর নোন ফর দেয়ার হসপিটালিটি, তাহলে ইন্ডিয়ানস, এখানে ইন্ডিয়ানস একটা ন্যাশনালিটিকে বোঝানো হচ্ছে, তাহলে ন্যাশনালিটি বোঝালে আমি সেটাকে প্লুরাল নাউনে লিখবো এবং তাদের আগে দা ইউজ করব। এটা ঠিক আছে, একদম প্রপারলি ঠিক আছে। সেরকম আমরা এখানে লিখতেই পারি, দ্য মুঘলস ওয়ার ভেরি ক্রুয়েল। তাহলে দেখো, মুঘল একটা ডাইনেস্টিকে বোঝানো হচ্ছে, তাহলে ডাইনেস্টি বোঝালে আমরা তার আগে দায়ের ইউজ করতেই পারি। বোঝা গেল? তো এইভাবে এই তিনটে কনসেপ্ট, এখন অনেক কনসেপ্ট আছে, চলো কনসেপ্ট নাম্বার, নেক্সট কনসেপ্ট গুলো একটু দেখে নিই। তো দেখো, কনসেপ্ট 4, 5, 6, এই 6টা কনসেপ্ট জানলেই তুমি এনাফ দায়ের ব্যবহার শিখে যাবে। ওকে, এই 6টা কনসেপ্ট যদি তুমি ঠিক মতো শিখে যাও, তাহলে দায়ের ব্যবহার তুমি ইজিলি করতে পারবে, যে কোনো এক্সামে তুমি কারেক্ট করে আসবে, ভুল হবে না। দেখো, কনসেপ্ট 3 অব্দি বুঝে গেছো আশা করি। কনসেপ্ট 4 কি বলা হয়েছে? দা প্লাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যদি সেটা জেনারেল স্কিল বোঝায়। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে কি? কোন বাদ্যযন্ত্র, কোন বাদ্যযন্ত্রের আগে আমরা দা ইউজ করবো যদি জেনারেল স্কিল বোঝায়, যদি সেটা তোমার কোন জেনারেল স্কিলকে বোঝাচ্ছে। হি প্লেজ দ্য গিটার, দেখো এখানে গিটার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বাদ্যযন্ত্র, তাহলে সে গিটার বাজায়, প্লে মানে বাজানো, তাহলে গিটারের আগে আমি দা ইউজ করব, যেহেতু এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর এটা একটা জেনারেল স্কিল, তার জেনারেল স্কিল কে বোঝাচ্ছে। শি প্লেজ দ্য ফ্লুট, এখানে ফ্লুট একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার আগে দা বসছে, সেম একই জেনারেল স্কিল বোঝাচ্ছে। তো এটাই ছিল আমাদের কনসেপ্ট 4। নেক্সট কনসেপ্ট হচ্ছে খুব গুরুতর এন্ড সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট দায়ের ক্ষেত্রে। স্পেসিফিক নেম যদি বোঝায়, কিসের স্পেসিফিক? কোনো মাউন্টেনের, রিভার, কোনো যদি পর্বত, নদী, সমুদ্র, কোনো ধর্মের, কোনো গ্রহ, কোনো নক্ষত্র, কোনো জাহাজ, কোনো নিউজ পেপার খবরের কাগজ, কোনো রিলিজিয়াস বুক, এদের যদি স্পেসিফিক নাম বোঝায়, তাহলে তার আগে আমি সর্বদা দায়ের ইউজ করব। যেমন দেখো, এখানে মাউন্টেন লেখা রয়েছে, মাউন্টেন, এর আগে কি হবে? দা মাউন্টেন হবে, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায়, কিন্তু এখানে কোনো সেন্টেন্স থেকে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, জাস্ট নর্মালি দেওয়া আছে মাউন্টেন, অর্থাৎ মাউন্টেন বললে তুমি কোন মাউন্টেনটাকে বুঝবে? কত মাউন্টেন আছে, তুমি কোনটাকে বুঝছো, ঠিক কিনা? আলপস আছে, হিমালয় আছে, আরো অন্যান্য আন্দিজ আছে, অনেকগুলো মাউন্টেন্স আছে, তুমি কোনটাকে বুঝলে? যদি আমি শুধু পর্বত বলি তো, তাহলে এখানে ব্যাপারটা ক্লিয়ার নয়, তাহলে হয়তো এখানে এ বা এন এর কনসেপ্ট ইউজ হবে। তাহলে মাউন্টেনের ম এর সাউন্ড আসছে, মাউন্টেন ম, তাহলে এ বসবে, এ মাউন্টেন। কিন্তু দেখো তো এখানে হিমালয়াস, তাই না? হিমালয়াস, এই হিমালয়াস এর আগে আমি এ বা এন বসাবো না, দা বসাবো। কেন? হিমালয়টা আমার কাছে নির্দিষ্ট। যদি আমি হিমালয় বলছি, তুমি কি কখনো সেটা আন্দিজ বা আলফ পর্বতকে ভাবছো? না, ভাবনি না, হিমালয়কে ভাবছো, সেই কারণে হিমালয়াস। আর একটা জিনিস বলে রাখি, এই হিমালয়ের ক্ষেত্রে অনেকে স্পেলিং মিস্টেক করো, হিমালয়কে শুধুমাত্র হিমালয় লিখে দিয়ে চলে আস, হিমালয়, লয়া, কিন্তু এটা এটা স্পেলিংটা রং। কেন? কারণ হিমালয়াসের সঙ্গে সর্বদা এস যোগ করতেই হবে তোমাকে, কারণ হিমালয় কোনো একটা পাহাড়ের পর্বতের নাম নয়, বরঞ্চ একটা পর্বত শৃঙ্গের নাম, তাহলে চেনের নাম, মাউন্টেন চেন নাম, তার মধ্যে অনেকগুলি পর্বত রয়েছে, সেই জন্য এটা সর্বদা প্লুরাল হিসাবে কাজ করে। ওকে, নেক্সট দেখো, প্ল্যানেট বলা হয়েছে, প্ল্যানেট মানে গ্রহ। এবারে গ্রহ বললে তুমি কোন গ্রহটা ভাবছো? এখানে তো আমাদের 8টা গ্রহ আছে সৌরজগতে, তাহলে 8টা গ্রহের মধ্যে আমি বুঝতে পারছি না, ইনডেফিনিট, এখানে তো ব্যাপারটা ইনডেফিনিট, তাহলে ইনডেফিনিট হলে এ বা এন হবে। তার প্ল্যানেটের উচ্চারণ বা সাউন্ডটা কি আসছে? প এর সাউন্ড আসছে, অর্থাৎ পি, তাহলে পি তো একটা কনসোনেন্ট, তাহলে এ বসবে। কিন্তু আর্থ যখন বলা হয়েছে,
তাহলে তুমি কি আর্থ যখন বলে দিয়েছি, তাহলে তুমি কি মার্স ভাবছো নাকি জুপিটার ভাবছো? কিছু ভাবোনি তো। তাহলে তার আগে আমি দা বসাবো। সেক্ষেত্রে নিউজ পেপার যদি লেখা থাকে, তাহলে তার আগে এ নিউজ পেপার বা অ্যান নিউজ পেপার হবে। কিন্তু যদি কখন খবরের কাগজ দিয়ে দিল, আনন্দবাজার পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া, তাহলে তার আগে দা। রিলিজিয়াস বুক, ভগবত গীতা, কুরআন, বাইবেল, তার আগে সর্বদাই দা ইউজ হবে। স্টার, যেমন সান, সান একটা স্টার, সেটা একটাই রয়েছে, সর্বদা নির্দিষ্টই বোঝাচ্ছে, তাই তার আগে দা। শিপ, কোন জাহাজের, টাইটানিক, অন্যান্য জাহাজের নামের আগে দা বসবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ওকে, তাহলে স্পেসিফিক নেম মেনশন থাকলে তাহলে তাদের আগে আমরা দায়ের ইউজ করব। কোন রিলিজিয়নের ক্ষেত্র, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, এদের আগে দা আমরা ইউজ করব। দা কেন? কারণ হিন্দু একজনকে, মানে ওই রিপ্রেজেন্টেটিভ ক্লাসের মধ্যে পড়ছে। হিন্দু বললে সমস্ত হিন্দু মানুষদেরকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে তার আগে দা। আর মুসলিমের ক্ষেত্রেও সেম হবে, খ্রিস্টানের ক্ষেত্রেও সেম হবে, রিপ্রেজেন্টেটিভ ক্লাস এর বোঝাচ্ছে, তাই আমি তাদের আগে কি ইউজ করব? দায়ের। নেক্সট, কনসেপ্ট 6, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। দা সব সময়তেই সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে ইউজ হয়। এবার সুপারলেটিভ ডিগ্রিটা কি, অনেকে জানো আবার অনেকে জানো না। তো যখন আমি ডিগ্রির ক্লাস নিয়ে আসবো, তখন এই সুপারলেটিভ ডিগ্রি যে টাইপস হয় সব ডিটেলসে বোঝাবো আমি। তো এখানে কি আছে, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। সেন্টেন্সটা পড়ো, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে তোকে এখানে বেস্ট, বেস্ট কার ফর্ম না গুড? গুড, বেটার, বেস্ট। তো গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা ইউজ হবে। ওকে, সেরকম নেক্সট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে দেখো ইম্পর্টেন্ট একটা অনেকগুলো সিলেবল যুক্ত ওয়ার্ড, ইম্পর্টেন্ট 3বার উচ্চারণ করতে লাগছে। তাই যদি একের বেশি সিলেবল যুক্ত কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তার কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় মোর বা মোস্ট ইউজ করতে হয়। তাহলে যদি এটা কম্পারেটিভ ডিগ্রি হতো, তাহলে আমি লিখতাম মোর ইম্পর্টেন্ট। কিন্তু এখানে যেহেতু দা আছে, তার মানে সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট, মোস্ট হয়েছে, তার মানে তার আগে দা। তো এই কটা কনসেপ্ট যদি তুমি জেনে থাকো দায়ের, তাহলে এ অ্যান্ড দা খুব ইজিলি তোমরা করে আসতে পারবে পরীক্ষার হলে, কোনো ভুল হবে না, এটা আমার গ্যারেন্টি। পরীক্ষাতে যে 3 নাম্বার থাকে ক্লাস 9 আর 10 এর, ওই 3 কে 3-এই পাবে তোমরা। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে নো আর্টিকেলস এর কিছু ব্যবহার শিখিয়ে দেবো, কোন কোন জায়গাতে আমরা আর্টিকেলের ব্যবহার করতে পারি না। তো আশা করি এই পুরো আর্টিকেলস এর যে 3টে ক্লাস আমি দিলাম, সমস্ত এ অ্যান্ড দা তিনটের যে ইউজ তোমাদেরকে শেখালাম, তোমরা খুব ভালোভাবে শিখতে পেরেছো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা নতুন কনসেপ্ট নিয়ে। থ্যাংক ইউ।